অলিগার্কি বা স্বল্পজনতন্ত্র হলো এমন একটা ব্যবস্থা যেখানে দেশের সব ক্ষমতা কেবল গুটিকয়েক প্রভাবশালী আর সম্পদশালী মানুষের হাতে বন্দী থাকে। তারা সাধারণত নিজেদের টাকা বা বংশপরিচয়ের জোরেই ক্ষমতা ধরে রাখে। এর উল্টোটা হলো অ্যারিস্টোক্রেসি বা অভিজাততন্ত্র, যা তাত্ত্বিকভাবে সেরা মানুষদের শাসন হিসেবে পরিচিত। কিন্তু শাসকরা যখন জনগণের কথা ভুলে গিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ে, তখনই তা অলিগার্কিতে রূপ নেয়। দেশ চালানোর জন্য যে প্রশাসনিক কাঠামো থাকে তাকে আমরা বলি আমলাতন্ত্র, যা নিয়মকানুন আর পদের ক্রমানুসারে কাজ করে। তবে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে যখন এই আমলাতন্ত্র কেবল কমিউনিস্ট দলের অন্ধ অনুগতদের দিয়ে চালানো হতো, তখন তাকে বলা হতো নোমেনক্লাতুরা। এই ব্যবস্থার প্রভাবে সোভিয়েত ইউনিয়নে এক শক্তিশালী সুবিধাপ্রাপ্ত এলিট শ্রেণী তৈরি হয়েছিল, যারা সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করত। আধুনিক সময়ে মেধা ও যোগ্যতার কদর করার কথা বলে মেরিটোক্রেসি সামনে এলেও, সুযোগের অভাব বা স্বজনপ্রীতির কারণে অনেক সময় প্রকৃত যোগ্যরা আড়ালে থেকে যায়। ৮০-র দশকের বাংলাদেশে এই মেরিটোক্রেসি এক ধরনের ম্যারিটোক্রেটিক অ্যারিস্টোক্রেসি তে রূপ নেয়, যেখানে মেধাবী আমলারা সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে এক শক্তিশালী প্রশাসনিক ও সামরিক অভিজাত শ্রেণী গড়ে তোলেন। রাজনৈতিক চিন্তার চরম রূপ হল ফ্যাসিবাদ, যা উগ্র জাতীয়তাবাদ আর একনায়কতন্ত্রের মাধ্যমে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেয়। এর আধুনিক রূপ বা নব্য ফ্যাসিবাদ সরাসরি যুদ্ধের বদলে গণতন্ত্রের ভেতর থেকেই ঘৃণা ও বিভাজন সরিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় একসময় ক্ষমতার প্রধান উৎস ছিল সামন্তবাদ, যা বিশেষ করে যুক্তরাজ্য ও পাশ্চাত্য দেশগুলোর শাসন কাঠামোকে শতাব্দী ধরে নিয়ন্ত্রণ করেছে। সেখানে রাজা, লর্ড এবং ভূমিদাসের যে পিরামিড কাঠামো ছিল, তার মাধ্যমেই পুরো সমাজ ও অর্থনীতি পরিচালিত হতো। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আধুনিক পুঁজিবাদী দেশে এই ব্যবস্থার এক নতুন রূপ দেখা যাচ্ছে, যাকে বলা হয় নব্য সামন্তবাদ। এখানে বড় বড় টেক জায়ান্ট বা বহুজাতিক কর্পোরেশনগুলো সাধারণ মানুষের তথ্য, কর্মসংস্থান ও জীবনযাত্রা এমনভাবে নিয়ন্ত্রণ করে যা অনেকটা মধ্যযুগীয় সামন্তপ্রভুদের শাসনের মতোই শক্তিশালী। এই ব্যবস্থায় রাইড শেয়ারিং বা ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের কর্মীরা অনেকটা আধুনিক ভূমিদাসের মতো নির্দিষ্ট কমিশনের জালে বন্দী হয়ে পড়ে। ২০ শতকে এই আধিপত্য বিস্তারের নেশা থেকেই শুরু হয় উপনিবেশবাদ, যেখানে শক্তিশালী দেশ অন্য দেশকে গায়ের জোরে দখল করে সম্পদ লুটে নিত। এখন সরাসরি শাসন না থাকলেও নব্য উপনিবেশবাদের মাধ্যমে ঋণ, ব্যবসার কঠিন শর্ত আর সংস্কৃতির চাপে পরোক্ষভাবে উন্নয়নশীল দেশগুলোকে চালানো হয়। আর জীবনযাপন এই জাঁকজমক ও ক্ষমতার প্রদর্শন যখন শিল্প, স্থাপত্য বা মেগা প্রজেক্টে ফুটে ওঠে, তখন তাকে বলা হয় ম্যাক্সিমালিজম। এই সব ব্যবস্থার সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতির ওপর, যার ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। অলিগার্কিক সিন্ডিকেট যখন বাজার দখল করে রাখে, তখন জিনিসের দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়। ফ্যাসিবাদী শাসনে যুদ্ধের খরচ বা নব্য উপনিবেশবাদী ঋণের জালে পড়ে মুদ্রার মান কমে যায় এবং সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে। বাংলাদেশের প্রেক্ষাপটে ১৯৭২ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই সবকিছুরই প্রভাব আমরা দেখেছি। কখনো সোভিয়েত ধাঁচের অনুগত আমলাতন্ত্র বা নোমেনক্লাতুরা, কখনো ব্রিটিশদের রেখে যাওয়া সামন্ততান্ত্রিক প্রশাসনিক আমেজ, আবার কখনো উন্নয়নের মেগা প্রজেক্টের আড়ালে অলিগার্কিক সিন্ডিকেটের দৌরাত্ম্য। ৮০-র দশকের সেই আমলাতান্ত্রিক আভিজাত্য আজ কর্পোরেট নব্য সামন্তবাদে বিবর্তিত হয়েছে। দেশের ভেতরে মেরিটোক্রেসির অভাব এবং রাজনৈতিক অলিগার্কির চাপে মেধাবীরা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। কিন্তু প্রবাসে গিয়েও তারা নব্য উপনিবেশবাদী ও নব্য সামন্তবাদী শ্রম কাঠামোর শিকার হচ্ছে। বাংলাদেশের অনেক উচ্চশিক্ষিত মেধা বিদেশে গিয়ে উন্নত জীবনের আশায় কলার জব বা নিম্নমানের কায়িক শ্রমে নিযুক্ত হয়ে আধুনিক দাসে রূপান্তরিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে এই শোষণের এক ভয়াবহ রূপ হল কাফালা ব্যবস্থা, যা মূলত এক ধরনের স্পন্সরশিপ প্রথা। এই ব্যবস্থায় একজন কর্মীর পাসপোর্ট ও কাজ পরিবর্তনের স্বাধীনতা কফিলের বা নিয়োগকর্তার হাতে বন্দী থাকে, যা সামন্ততান্ত্রিক শোষণেরই আধুনিক সংস্করণ। তেলের প্রাচুর্য থাকলেও ভূ-রাজনৈতিক অস্থিরতা আর কর্পোরেট নিয়ন্ত্রণের মারপ্যাচে সাধারণ মানুষ ও মেধাবীদের ঠিকই মুদ্রাস্ফীতি আর শোষণের চাপে পিষ্ট হতে হয়। তাই একটা ভারসাম্যপূর্ণ সমাজ গড়তে হলে মেধার প্রকৃত মূল্যায়ন, স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা এবং কর্পোরেট একাধিপত্য ভাঙার কোনো বিকল্প নেই।